বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। জানুয়ারিতে কাজ শুরুর আশ্বাস মিললেও অনিশ্চয়তায় তিস্তা মহাপরিকল্পনা, চূড়ান্ত হয়নি প্রকল্পের নকশা, ডিপিপি, আন্দোলনে বিভিন্ন সংগঠন। সাগর ও নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে শনিবার, অপেক্ষায় বরগুনার জেলেরা। শরীয়তপুরে পদ্মায় অবাধে শিকার, পাড়েই হাট বসিয়ে বিক্রি। এবং সার কীটনাশকের দাম বেশি হয়, ঝিনাইদহে বাড়ছে আগাম শীতের সবজির উৎপাদন খরচ। কৃত্রিম সার সংকটের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন। স্বাগত ডিবিসি সারা বাংলা সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় বিক্ষোভ করে এ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক। তাদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার তারিখ ছিল 10ই অক্টোবর, কিন্তু কারখানা কর্তৃপক্ষ টালবাহানা করছে। বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়, আর এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। শ্রমিকদের সরিয়ে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ, আর এই ঘটনায় পুলিশ এবং শ্রমিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বেতন পাই না 2 মাস ধরে, প্রতি মাসের 20-22 তারিখ বেতন দিত, আমরা মানতাম। আজকে 23 তারিখ আঙ্গুর বেতন এখনো দেওয়া হয়েছে না। তারা কইতেছে সোমবার বেতন দেবো, গেলে আমরা কি আঙ্গুর কি ফেট নাই, আমরা খাইতাম না? আমরা 2 মাস ধরে বেতন পাই না, তারা কিছু পাই না, আমরা সাথে শুধু মিটিং করে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু পাথর উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সুনামগঞ্জ বার্কি শ্রমিক সংঘের উদ্যোগে মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। এ সময় বালু এবং পাথর মহালে ইজারা প্রথা বাতিল, সনাতন পদ্ধতিতে বার্কি শ্রমিকদের কাজের নিশ্চয়তা বিধান করে সরকারিভাবে ক্রয় বিক্রয় কেন্দ্র চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু পাথর লুটকারী এবং মদতদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর সকালে শহরের জামরুলতলা এলাকা মেসার্স ভাই ভাই স্টোর এবং মেসার্স মামুন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় 2 দোকান থেকে বিপুল ভেজাল শিশু খাদ্য নিম্নমানের পণ্য পাওয়া যায়। পরে মেসার্স ভাই ভাই স্টোরকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মামুন স্টোরকে 70,000 টাকা জরিমানার পাশাপাশি 10 দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংগলায় বের র্যাব 12 হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন, গত 19শে অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দে ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত নাইমকে গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। বুধবার কুমিল্লার জিয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকারি নিষেধাজ্ঞা এবং প্রশাসনের অভিযান কাজে আসছে না। শরীয়তপুরের পদ্মার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবাধে চলছে মাছ ধরা। শুধু তাই নয়, প্রকাশ্যে বিক্রি হচ্ছে নদীর পাড়ে। মা ইলিশ সংরক্ষণে রাত থেকে ভোর পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদী এবং আশেপাশের এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় 10,000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং 10 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া আটক 21 জনের মধ্যে 4 জনকে 5 দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 14 জনকে 36,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি 3 জন কিশোরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রশাসনিক ভবনের 2 ফটকে তালা দিয়ে কর্মসূচি পালন করে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যালয়ে প্রবেশ করতে পারেনি অধ্যক্ষ। শিক্ষার্থীরা বলেন, গত 24 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, আর 1 মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও
টনক নড়ছে না কর্তৃপক্ষের। নির্বাচনের দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার এবং কীটনাশক বিক্রির প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন করেছে কৃষক। দুপুরে উপজেলার মেডিকেল মোড়ে কর্মসূচিতে কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, ডিলাররা সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে কৃষি উপকরণ বিশেষ করে সার এবং কীটনাশক অতিরিক্ত দামে বিক্রি করছেন। এতে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদনও ব্যাহত হচ্ছে। অসাধু ডিলারদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ক্ষুদে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বিজ্ঞান মেলা। নগরীর মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে মেলায় প্রদর্শিত হয় 2 শতাধিক প্রজেক্ট। দূষণমুক্ত নগর থেকে শুরু করে জলবায়ু সংকট কিংবা ট্রাফিক ব্যবস্থাপনা, সবকিছুতেই ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, যেখানে বিজ্ঞানের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশকে দেখিয়েছেন আগামী প্রজন্মের ক্ষুদে উদ্ভাবকরা। অবৈধ নির্মাণের অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে উচ্ছেদ করা হয়েছে 2টি ইকো রেস্টুরেন্ট। দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা বেগম জানায়, সৈকতের বালিয়াড়িতে নির্মিত 2টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তারা কোনো জবাব দেয়নি। পরে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। এদিকে ক্ষতিগ্রস্ত স্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। দাবি করেন, সৈকতের বালিয়াড়ি লাগোয়া হলেও সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জায়গায় নির্মাণ করা হয়েছিল প্রতিষ্ঠানগুলো। নেওয়া হয়েছিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমাদের মেসেজটি যাদের কাছে বৈধ কাগজ নেই তারা যেন এটা অবশ্যই প্রক্রিয়ার মধ্যে আজকে থেকে শুরু করে, কারণ নেক্সট দিনে কাটতে হবে এটা কিন্তু আমি নিজে এখনো জানি। ফিল্ডবুকের তথ্য ঘষা মাজা করে 26 কোটির জায়গায় করা হয় 6 কোটি টাকা, 25 কোটি জায়গায় করা হয় মাত্র 5 কোটি টাকা। গৃহকর আদায়ে 40 কোটি টাকা পুকুর চুরির এমন ঘটনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। জালিয়াতিতে জড়িত 2 কর কর্মকর্তা ও 3 সহকারী। 2 প্রতিষ্ঠানে হোল্ডিং ট্যাক্স জালিয়াতি করে বরখাস্ত হওয়ার পর এবার তারা ফেঁসে যাচ্ছেন দুদকের জালে। তাদের পাশাপাশি মামলার জালে আটকাতে পারে সুবিধাভোগী 2 প্রতিষ্ঠান ইসহাক ব্রাদার্স ও ইনকনট্রেড লিমিটেড। 2017-18 অর্থ বছরে ইসহাক ব্রাদার্সের বার্ষিক মূল্যায়ন ছিল 26,38,19,250 টাকা, কিন্তু ফিল্ডবুকে ঘষামাজা ও সাদা ফ্লুইড ব্যবহার করে তা কমিয়ে 6,38,19,250 টাকা দেখান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তারা। আরেক প্রতিষ্ঠান ইনকনট্রেড লিমিটেডের বার্ষিক মূল্যায়ন ছিল 25,67,04,750 টাকা, কিন্তু তা কমিয়ে 5,67,04,750 টাকা দেখিয়ে রাজস্ব আদায় করা হয়। এতে বিপুল রাজস্ব বঞ্চিত হয় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের তদন্তে জালিয়াতি ধরা পড়ার পর বরখাস্ত করা হয় রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপ কর কর্মকর্তা জয়প্রকাশ সেনকে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রানী দে ও আহসানুল্লাহকে। তারা সরাসরি দায়ী ছিলেন এবং হিসাব সহকারী যারা ছিলেন ওরা বিষয়টা জানতেন, কিন্তু ওনারা লিখেছেন যে ওরা এটা নির্দেশিত হইয়া কাজ করেছেন তারা। তাই সেই কারণে যেহেতু এটা প্রমাণিত হয়েছে, ইনস্ট্যান্ট আমরা যে কর্মরত 2জন টিও, একজন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নুরুল করিম, আরেকটা হলো আপনার জয়প্রকাশ সেন ডিটিও, ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করেছি। সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুর চুরির এমন ঘটনার পর বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ার পাশাপাশি সুবিধাভোগী 2 প্রতিষ্ঠানেরও দায় রয়েছে বলে জানান দুদক কর্মকর্তারা। এখানে ঘষামাজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে। আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি, যারা যারা যে সকল কর্মকর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদের যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দিব। 2024-25 অর্থ বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে 81 কোটি টাকারও বেশি ঘাটতিতে পড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
হট্টগোলের পর অবশেষে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। বেলা 12:30 থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত 25 জনকে শপথ পাঠ করান উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার। এ সময় নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন, চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে শপথ পাঠ করার সময় হঠাৎই করে হট্টগোল তৈরি হয় অডিটোরিয়ামে। শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টা জাহিদুর রহমানের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কিছু সময় পর হট্টগোল থেমে যায় ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর হল ও হোস্টেল সংসদের নির্বাচিতদের শপথ পাঠ করানো হয়। এ সময় নির্বাচিতরা আধুনিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করেছেন দলের তথ্য ও গবেষক বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে বিকেল 4টায় বিবিরহাটে আয়োজিত সমাবেশ থেকে তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় কাদের গনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির এই 31 দফা হবে পরিবর্তনের রূপরেখা। ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে, যেখানে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তার 3 আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রনি বিকাশ ত্রিপুরা, ডেটল ত্রিপুরাকে গ্রেপ্তার করার পর সকালে আরেক আসামি রিপন ত্রিপুরাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার আরেক আসামি সুমন ত্রিপুরাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, গত সোমবার রাতে 10:30টার দিকে ভুক্তভোগী ওই কিশোরী স্বজনদের সঙ্গে স্থানীয় অযোধ্যা কালী মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় 4 যুবক তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চট্টগ্রাম রিজিয়নে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিজিবির অভিযানে 19,55 লাখ টাকা চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। এতে আটক করা হয়েছে 27 চোরাচালান কারবারিকে। খাগড়াছড়ির জামিনীপাড়া 23 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন। তিনি বলেন, উদ্ধার করা হয়েছে 9টি আগ্নেয়াস্ত্র, 35 রাউন্ড গুলি, 1000 বোতল বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, এছাড়াও 445টি গবাদি পশু, মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি জব্দ করা হয়। মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি। রাঙামাটির বাণিজ্যিক এলাকা বনরূপায় জরিমানা করা হয়েছে 2টি রেস্তোরাঁকে। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযানটি পরিচালনা করে। খাবারের মেয়াদ, উৎপাদনের তারিখ না থাকা সহ রান্নাঘর অপরিচ্ছন্নতা থাকায় কুটুমবাড়ি রেস্তোরাঁকে 6,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে 2,000 টাকা জরিমানা করা হয় আয়েশা ভাতঘরকে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌরভ রায়। চট্টগ্রামের পটিয়ায় ডাম্পার ট্রাক থেকে বালি ফেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে 2 কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আজিমপুর শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাহিম ও মিনহাজ। উপজেলার আজিমপুর এলাকায় একটি জমি ভরাটের সময় ডাম্পার ট্রাকের সাথে বিদ্যুতের তার লেগে ছিঁড়ে নিচে পানিতে পড়ে যায়। সেই সময় নিচে কাজ করা ফাহিম ও মিনহাজ বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। ডায়মন্ড সিমেন্ট, দৃষ্টি চট্টগ্রাম ও নিরাপদ সড়ক চাই মহানগর কমিটির আয়োজনে থিয়েটার ইনস্টিটিউটে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সজীব। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক SM নসরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রহিম, মোহাম্মদ আক্কাস উদ্দিন ও সাইফ চৌধুরী। এ সময় বক্তারা বলেন, সচেতনতা ও আইন প্রয়োগের সমন্বয়ে গড়ে উঠতে পারে নিরাপদ সড়ক ব্যবস্থা। 3 দিনেও উদ্ধার করা যায়নি রাঙামাটির বরকলে হ্রদে ডুবে যাওয়া গোলাপি হাতি শাবকের মৃতদেহ। আর এই ঘটনার পর থেকে মা হাতিটি সেখানে অবস্থান করছে। 20 অক্টোবর রাতে বরকল উপজেলার বরুণাছড়ি গ্রামে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে। বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিছলে হ্রদের পানিতে ডুবে মারা যায় হাতিটি। খবর পেয়ে পরদিন শাবকটি উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি, কেননা হাতির শাবকটির পাশেই মা হাতিটি দিনভর দাঁড়িয়েছিল। শাবকটির কাছে গেলে মা হাতিটি তেড়ে আসছে।
প্রশ্নবিদ্ধ বিতর্কিত কর্মকর্তা বা ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে আগামী নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে চায় না বিএনপি। নির্বাচন কমিশনকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কর্মকর্তাদের বিষয়ে ইসিকে সতর্ক করে বিএনপি। আলোচনা হয় ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসির প্রতি আস্থা ও গণভোট নিয়েও। বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জুলাই সনদ ও সাংবিধানিক আদেশ জারির বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিন কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে এখন দ্রুত প্রয়োজন নির্বাচিত সরকারের, তবে ভোট পেছানোর পায়তারা চলছে। হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। কারণ এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন, কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। মির্জা ফখরুলের দাবি, সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বললেও বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়েই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা, আরপিওতে এই বিধান যুক্ত করা হয়েছে। অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত এবং ইভিএম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদে এই অর্ডিন্যান্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর যেহেতু এটা ড্রাফট, এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না। আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তমভাবে সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্যভাবে আইন করার জন্য। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। এটার চেষ্টা কত বছর যাবত হচ্ছে, এটা কথা কতদিন যাবত বলা হচ্ছে। তো আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমোদন দিয়েছি, আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। শেখ হাসিনা সহ 3 আসামির মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। 13 নভেম্বর রায়ের দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালতে পেশ করা তথ্য প্রমাণ এবং অপরাধের পর অনুশোচনা প্রকাশ না করা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজার প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটরের। তবে আসামি পক্ষের দাবি, অভিযোগ প্রমাণ হয়নি, খালাস পাওয়া উচিত তাদের। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলেও জানান আইনজীবীরা। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি দমাতে পারেনি 24-এর অদম্য তারুণ্যকে। রচিত হয় গণ অভ্যুত্থানের নতুন দৃষ্টান্ত, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 24-এর গণ আন্দোলন দমাতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 3রা আগস্ট থেকে একটানা 28 কার্যদিবসে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন 54 জন। পেশ করা হয় 21টি ভিডিও ও 4টি অডিও ক্লিপ। প্রমাণ হিসেবে যুক্ত করা হয় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন। বৃহস্পতিবার আলোচিত এই মামলার বিচারিক কাজের সমাপনী দিনে ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল। আদালতে কথা বলেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও চিফ প্রসিকিউটর। পরে গণমাধ্যমের কাছে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন তারা। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। তবে বিচারিক কার্যক্রমের শেষ দিনে এসেও সাবেক আইজিপির বিচারের দাবি জানায়নি রাষ্ট্রপক্ষ। এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন, তাহলে
আইনের মধ্যে বিধান আছে, আদালত এটা নির্ধারণ করবেন, সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজড হয়েছে কিনা। সাক্ষী আব্দুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসেবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। চলতি বছরের 10 জুলাই আনুষ্ঠানিক বিচার শুরুর পর থেকে 106তম দিনে এসে শেষ হয় আলোচিত এই মামলার বিচার, যেখানে দেশি বিদেশি গণমাধ্যমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশে বিদেশে আগ্রহ জাগা নিয়ে এই বিচার সরাসরি সম্প্রচারের মাধ্যমে ট্রাইব্যুনাল যে দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক তেমনিভাবে রায়ের মধ্য দিয়ে গণতন্ত্র, সুশাসন এবং ন্যায় বিচারের নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে, এমনটাই বিচার প্রার্থীদের প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার শ্বেতপত্র এবং সংস্কার প্রচেষ্টা উপদেষ্টা ও আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে সিলেটে সিপিডি আয়োজিত প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে এসব কথা বলেছেন তিনি। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, আগামী দিনের ইশতেহারে সে প্রতিশ্রুতিগুলো স্থান দেয়া প্রয়োজন, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে। সব সরকার করে যেতে পারবে এই সরকার না সব এ সরকার করে যেতে পারবে না উল্লেখ করে তিনি জানান, সরকারকেই স্পষ্ট করতে হবে কতটুকু সংস্কার তারা করতে পেরেছেন। এছাড়া অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নেয়ার স্পষ্ট নির্দেশনা থাকতে হবে। প্রধান উপদেষ্টা যে উৎসাহ নিয়ে শ্বেতপত্র এবং অন্যান্য যেগুলো যেই টাস্কফোর্স রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল, প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষাটা, ওনার যে সাথে সহযোগীরা এবং যে আমলাতন্ত্র সাথে আছে, তারা অতখানি এগিয়ে নিতে পারে নাই। সেজন্য আমরা মনে করি যে আগামী দিনে ইশতেহারের ভিতরে এই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে এবং নতুন সরকার যে আসবে এইটা ধারাবাহিকতাটা রক্ষা করবে। 270 কোটি টাকার দুর্নীতির অভিযোগে ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন। এর আগে নজরুল ইসলাম বিকেলে আদালতে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন শাখায় পাসপোর্ট নিতে আসেন। এ সময় যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে 270 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা থাকায় তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। সাইবার সুরক্ষা আইনের মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ধারা সংযুক্তির আবেদন মঞ্জুর করেন বিচারক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে বুধবার মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস দেয় শ্রীশান্ত। জামিন অযোগ্য ধারা যুক্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন তারা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। ভোরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে নিহত হয় জাহিদ নামের এক বাসিন্দা। পরিবারের দাবি, সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়েছে তার। ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই ঘটছে গোলাগুলির ঘটনা। আর পুলিশ বলছে, অপরাধে জড়িতদের ধরতে নিয়মিতই চলছে অভিযান। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার নিয়ে আবারও ঝরল তরুণ প্রাণ। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পটির 4 নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামে এক বাসিন্দা। পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি। উনি বের হয়েছে পিস দিয়া, অন্ধকার না, পিস দিয়ে আমাদের মাথার মগজ বের হয়ে গেছে। আমরা কিছু চাই না, আমাদের বিচার করে দিন। আমার ভাই কোনো নেশা পানি, কোনো মাদকে নাই। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায় চলে আধিপত্য লড়াই। মাঝে মাঝে রাতের বেলা চলে হামলা পাল্টা হামলা, পাওয়া যায় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ। এলাকাও একদম নিরাপত্তা, কিচ্ছু নাই, কিন্তু ওরা মারামারি করে। রাতের বেলা ঘুমাই থাকলে ভয়ে কোন জায়গায় বম ফালাইব, কোন জায়গায় ঘরের ভিতরে বম ফালাই দিব। এতে আমরা নিজে কইলা পাই না যে কারণটা কি, এরা নিজে নিজে মারামারি করে, নিজে নিজে পালায়া যায়। স্থানীয়দের ভাষ্য, 7 নম্বর ও 4 নম্বর গলিতে মাদক ব্যবসায় জড়িত চোয়া সলিম, শাহ আলম, তারিক, গলাকাটা মনু, চেম্বার রাজের মতো আরো বেশ কয়েকজন। মনু আছে, সবাই মিলে বোম মারছে। পুলিশ বলছে,
ক্যাম্পে অপরাধে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান চলছে। তবে হোতাদের গ্রেপ্তার করা না গেলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমরা ট্রাই করতেছি, এই ব্লক রেড তো প্রায় দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে অ্যারেস্টও হচ্ছে। তো এইটা মনে হয় আরেকটু ফাইন টিউনিং করা লাগবে। ওসিকে আমি যেটা বলি যে আসলে যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হলেও শান্ত হয়নি পরিস্থিতি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেবল ৭১-এর ভূমিকার জন্য নয়, ৪৭ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ভুল করে থাকলে ক্ষমা প্রার্থী জামায়াত। দলটির নেতারা বলছেন, জামায়াত আমিরের বক্তব্যের পর আর বিতর্কের সুযোগ নেই। স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চান তারা। ২৪শে ৫ই আগস্টের পর দেশের রাজনীতিতে বেশ সক্রিয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে আন্দোলনও করছে দলটি। তবে বরাবরই ৭১-এর মুক্তির যুদ্ধের ভূমিকার জন্য বেশ সমালোচনায় পড়তে হয় জামায়াতকে। এ বিষয়ে জামায়াতের নেতাদের ক্ষমা চাইতে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। সবশেষ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। তিনি বলেন, অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামীও এ বিষয়ে জাতির কাছে আগেও ক্ষমা চেয়েছেন। এই অপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু ৭১ না, ৪৭ সাল থেকে শুরু জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। জামায়াত নেতারা বলছেন, ৭১ ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট। পূর্বের বিষয় নিয়ে সমালোচনা রাজনৈতিকভাবেই ঘায়েল করতেই। রাজনৈতিকভাবে আমাদের বর্তমান জনপ্রিয়তা যে দিন দিন ক্রমশ বাড়ছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একথা কোনো কোনো মহল বলতে পারে। আমরা সে মহলের প্রতিযোগিতা করে আগাবো ইনশাআল্লাহ। দলটির নেতারা জানান, দেশে ফিরে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে বসবেন জামায়াত আমির। আসলে নিঃসন্দেহের সাংবাদিকের উনি তো বলতে মনে করে, ডাকবেন সবাইকে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারওয়ার আলী। ডক্টর সারওয়ার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতেই জানতে চাই যে জামায়াত আমির এর আগেও বলেছিল যে ৪৭ থেকে বর্তমান সময় পর্যন্ত তারা ক্ষমা চেয়েছে, নিউ ইয়র্কে গিয়ে আবারও একই কথা বলেছে। আপনার কাছে একটু জানতে চাই যে ৪৭ থেকে এখন পর্যন্ত জামায়াতের বিতর্কিত ইস্যু তো হচ্ছে ৭১, সুস্পষ্টভাবে তার ৭১ প্রসঙ্গে আসে না কেন? মানে ৪৭ থেকে এখন পর্যন্ত কেন আসতে হবে? এটি আমারও প্রশ্ন। বরং ৪৭ থেকে না আসা তাদের জন্য ভালো হতো, কারণ ৪৭ সালে জামাতে ইসলামী যিনি প্রতিষ্ঠাতা, তিনি পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন। বিষয়টা এই ক্ষেত্রে এখানে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। একটি বিষয় হচ্ছে যে, তা আগেও বলেছেন উনি, যে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য তারা পাকিস্তান সশস্ত্র বাহিনী সহযোগিতা করেছেন, সেটি যথাযথ ছিল না। এটি ভালো এই কারণে যে এর ফলে আজকে জামাতে ইসলামী যারা তরুণ কর্মী আছেন তারা সুনিশ্চিত বার্তাটি আবার পাবেন। কিন্তু যে বিষয়টি উদাহরণত রয়ে গেল, সেটি হচ্ছে যে ৭১ তো কষ্ট পাওয়ার বিষয় নয়। ৭১ যে অভিযোগগুলো এসেছে সেটি পাকিস্তান বাহিনীকে সরাসরি তারা গণহত্যা, ধ্বংস এবং ধর্ষণে লিপ্ত ছিল এমন অভিযোগটি সমাজে রয়েছে। সেই কারণে আমার ধারণা যে এই ধরনের বক্তব্য শহীদ পরিবার বলুন, মুক্তিযোদ্ধা বলুন, কিংবা ৭১
যারা জীবিত ছিলেন তাদেরকে এই বক্তব্য সন্তুষ্ট করবে বলে মনে হয় না। এবং এটিও সুনিশ্চিত হয়ে বলা যায় যে ৭১-এ এই যে অভিযোগটি রয়েছে তা ওনাদের বিরুদ্ধে, তার ফলে এই অপরাধবোধ তাদের বহু বছর ধরে তাড়া করে ফিরবে। এই সত্যটি নির্মোহ সত্য। তারপরেও মনে করেন যে তারা যে ক্ষমা চাইছেন সেটি আমি নেতিবাচকভাবে ধরছি না। জি, আপনি এটা পজিটিভলি দেখছেন, ইতিবাচকভাবেই দেখছেন। আমি আরেকটি বিষয় জানতে চাই যে একটু এগিয়ে গেলেন না, ৭১-কে স্মরণ করলেন না, ৭১-এ যে অভিযোগগুলো এসছে সেগুলো বিবেচনায় নিলেন না, এই বিষয়ে বক্তব্য দিলেন না। আমি খুব অপেক্ষা করব এবং আমার ধারণা মুক্তিযোদ্ধা শহীদ পরিবার অপেক্ষা করবে যে উনি ফিরে গণমাধ্যমে কি বলে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাই যে মানে জামায়াত দল হিসেবে যে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার যে বিষয়টি, এখন জামায়াতের আমির বলেছে যে ৪৭ থেকে এখন পর্যন্ত তারা তাদের ভুল ভ্রান্তি থাকলে তারা ক্ষমা চেয়েছে। এটাতে হতে পারে যে উনি ব্যক্তি আমির উনি ওই কথাটা বলেছেন, যে দল হিসেবে যে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার যে বিষয়টি সেটি কি এখন পর্যন্ত জামায়াত করেছে? আমার কাছে এইভাবে দেখতে চাই না। যেহেতু উনি জামাতের শীর্ষস্থানীয় নেতা, উনি যখন বলেছেন তখন আমি ধরে নিতে চাইছি যে দল হিসাবে উনি বলছেন। এটি নিয়ে আমি এই বিষয় নিয়ে আমি নিচে যাওয়ার বিপক্ষে। কারণ এটি হচ্ছে ইতিহাসের নির্মোহ সত্য যে ৭১-এ যে গণহত্যা হয়েছে, যে ধ্বংস হয়েছে, যে ধর্ষণ হয়েছে, এই অভিযোগে কি জনমনে রয়েছে। এটি দূর করার জন্য এটি যথেষ্ট বলে অন্তত শহীদ পরিবার বা মুক্তিযোদ্ধারা মনে করবেন না। আচ্ছা, আপনার কাছে ঘুরে ফিরে ওই যে আপনিও যেটি বললেন যে আপনারও প্রশ্ন, এটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক দিক যে ৪৭ থেকে এখন পর্যন্ত তাদের ভুল ভ্রান্তির জন্য তারা ক্ষমা চেয়েছেন। কিন্তু মানে ৭১ প্রসঙ্গটা বলতে আসলে সমস্যা কোথায়? মানে ৭১ প্রসঙ্গটা আসলে নিয়ে আসে না কেন? আমার ছবিটাই জায়গাতে কেন আমার পেশার মানুষ ডাক্তার সাহেব উনি কেন ৭১ সরাসরি বলছেন না, এটা আমি বুঝছি না। আসলে বললেই তো ভালো, কারণ অভিযোগ তো ৭১ নিয়ে প্রধান। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে জামায়াতের আমির ক্ষমা চাওয়া মানে কি দল ক্ষমা চাওয়া, মানে এটা ব্যক্তি আমিরের বক্তব্য বুঝবো না দলের সামগ্রিকভাবে বক্তব্য বুঝবো? রাজনীতিবিদরা নানাভাবে কথা বলে, বুঝলেন। আমি সাধারণভাবে ধরে নিই যে যদি দলের সর্বোচ্চ নেতা বলেন তা দলই বলেছেন, যতক্ষণ না দল বলে যেটা ওনার ব্যক্তিগত বক্তব্য। জি, বেশ কিছু বিষয় উঠে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সংবাদে যুক্ত হবার জন্য। পুরোদমে ভোটের প্রস্তুতিতে বিএনপি, এবার ভিন্ন কৌশলে দলটি থাকছে চমক। শীঘ্রই আসছে ২০০ আসনে একক প্রার্থীর তালিকা। নির্বাচনী জোটে আনতে এনসিপি ও গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনাও চলছে। সমমনাদের জন্য এখন পর্যন্ত বিএনপি আসন রেখেছে ৫০টি। সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া ফেনী ১ সহ ৩টি আসন থেকে নির্বাচন করবেন, আর তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৭ থেকে। বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি একটু জানতে চাই আপনার কাছে, এই যে বিএনপির যে জোটের সমীকরণটা হবে সেই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। অর্থাৎ ৫০টি তারা হচ্ছে আসন সম্ভাবনাদের জন্য রেখেছে, একটু বিস্তারিত জানাতে পারেন আপনি? রেদওয়ান, যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে আসলে নির্বাচনী যে একটি আবহ, সেই আবহটি কিন্তু একেবারেই এখন সব জায়গাতেই আসলে একদম এখন সামনে এসেছে এমন একটি বিষয়। তো সেই জায়গা থেকে যে যদি একটু বিএনপির যে প্রস্তুতি কৌশলের জায়গাটুকু একটু ছোট একটু আলোচনা করেই আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসলে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে তারা নির্বাচনী একটি জোটে যাবে, এমন একটি কথা বলা হচ্ছিল। তারা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় নেতাদের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে তারা যে যুগপৎ আন্দোলনে যারা ছিল, যে দলগুলো ছিল, তাদেরকে আসলে একটু সামনে আনা, তাদেরকে আসলে গুরুত্ব দেওয়া নির্বাচনে, অর্থাৎ নির্বাচনী একটি জোট তারা করবেন। কিন্তু সেই জোটের আসলে কে কতটুকু আসনের যে জায়গাগুলো, সেটি কোনো নেতা একটি সংখ্যা সামনে নিয়ে এসেছেন, কিন্তু সেই সংখ্যাটি অবশ্যই একটি সম্ভাবনার সংখ্যা, সেটি নিশ্চয়ই সামনে আরও বেশি পরিষ্কার হবে, এটা কিন্তু আমরা বলতেই পারি। এখন আসলে নির্বাচনী রাজনীতি
যে জোটের যে রাজনীতি সেই নির্বাচনের আগে সেই বিষয়গুলো সামনে আসে, সেই জায়গা থেকে এবারও আসলে একেবারেই কোনো ব্যতিক্রম না, ব্যত্যয় ঘটেনি। এখানে আসলে সমীকরণের বিষয়গুলো কিন্তু আছে। আর যে বিষয়টি আমি আমার প্রতিবেদনেও রেখেছি সেটি হচ্ছে যে এই যে বিএনপি নির্বাচনী জোট নিয়েই আসলে নির্বাচনে যে যাবে, তো সেখানে আসলে এই নির্বাচনী জোটটাকে আরও একটু বড় পরিসরে যে করার সেই চেষ্টাটি কিন্তু দলের পক্ষ থেকে আছে। যেটি আমি আপনাকে বলি যে এখন এখানে একটি বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে রাজনীতিতে, সেটি যে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে কি বিএনপির সঙ্গে জোটে যাবে, নির্বাচনী জোটে, না জামায়াত ইসলামীর সঙ্গে যাবে, এমন একটি বড় প্রশ্ন কিন্তু সামনে আছে রাজনীতিতে, খুব আলোচনার জায়গা এখন পর্যন্ত আছে। এখন বিএনপি নেতাদের সঙ্গে যে আলোচনাটি হয়েছে, নিশ্চয়ই আপনি প্রতিবেদনে দেখছিলেন যে এনসিপি বা গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে কিন্তু এক ধরনের আলোচনা চলছে। এখন আমি যদি একটু আগে থেকে আপনাকে একটু পেছন ফিরে যদি আমি একটি বিষয়কে নিয়ে আসি, আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে সখ্যতার যে জায়গাটি সেটি কিন্তু অনেকটাই ইতিবাচক আমরা দেখেছি বিভিন্ন সময়। যদি আমি আপনাকে বলি যে এই যে ঐকমত্য কমিশনে যে এই যে দীর্ঘ যে বৈঠক হলো, সেখানেও কিন্তু আমরা এমনটাও দেখেছি যে জামায়াত ইসলামের সঙ্গে বিভিন্ন সংস্কার ইস্যুতেও কিন্তু অনেকটাই কিন্তু সুর মেলানোর যে বিষয়টি, একই একটি মতামতের জায়গা আমরা দেখেছি। যদি একটু উদাহরণ দিয়েও আমি আপনাকে বলি যে যেহেতু ঐকমত্য কমিশনে গণভোটের যে প্রসঙ্গটি যখন আসলো, আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে নির্বাচনের দিনই গণভোটটি হবে এমন একটি, কিন্তু ওই একই সময়ে ওই বৈঠকেও আমরা দেখেছি যে এনসিপিও তারাও কিন্তু বলার চেষ্টা করেছে বা বলেছে যে নির্বাচনের দিনই গণভোটটি হতে পারে। কিন্তু আমরা যখন বৈঠকের শেষের দিন গিয়ে আমরা দেখলাম সেখানে এনসিপি অনেকটাই জামায়াত ইসলামীর সঙ্গে সুর মিলিয়ে কিন্তু তারা বলার চেষ্টা করলো যে না, গণভোটটি জাতীয় নির্বাচনের আগেই হতে পারে। যেটি আরেকটি বিষয় জানতে চাই, নিশ্চয়ই গণভোটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভিন্ন কৌশলে হচ্ছে বিএনপি, মানে ভিন্ন কৌশলটা আসলে কেমন, আসলে সেই বিষয়টি একটু স্পষ্ট করবেন। রাজনীতিতে আসলে কৌশলের তো বিভিন্ন আসলে একটু স্ট্র্যাটেজি যেটি মানে থাকে, একটু ভিন্নতা থাকে। এবার তো আসলে ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচন, সেটি বলাই যায়। আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে এবারের যে নির্বাচনটি হবে, নির্বাচনটি বিগত যে কোনো সময়ের নির্বাচনের চেয়ে একটু অন্যরকম আলাদা, অনেক চ্যালেঞ্জের জায়গা কিন্তু তিনি বারবারই বলার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে একটু ভিন্ন কৌশলের কথা যদি আমি বলি যে জোটের যে রাজনীতি আর সামনে যে ভোটের মাঠের যে অবস্থা, তফসিল ঘোষণা হলে তারপরে একটু ভিন্ন কৌশলে কিন্তু তারা আসলে এগোতে চাচ্ছে। যে কারণেই কিন্তু দেখেন আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনসিপির বিভিন্ন নেতার মুখেও আমরা দেখেছি বিএনপিকে নিয়ে একটি সমালোচনার জায়গা দেখেছি। আমরা বিভিন্ন সভা সমাবেশে আমরা বিএনপির পক্ষ থেকেও দেখেছি বিভিন্ন নেতারা এনসিপিকে ইঙ্গিত করে বিভিন্ন সমালোচনা বা ইঙ্গিত করে আমরা দেখেছি এরকম একটি সমালোচনা ছিল, অর্থাৎ বিপরীতমুখী একটু কথাবার্তা বা রাজনৈতিক বক্তব্য সেই জায়গাটি ছিল। সেখান থেকে কিন্তু বের হয়ে যে আলোচনার জায়গাটি তৈরি হয়েছে, এনসিপির সঙ্গেই বিএনপি নির্বাচনী জোটের একটি আলাপ আলোচনা চলছে, তার মানে এটা তো একটা এক ধরনের ভিন্ন কৌশল, এটা তো বলাই যায়। তো এরকম কিছু নির্বাচন না আসা পর্যন্ত নানা রকম পরিবর্তনও হতে পারে সিদ্ধান্তে, এভাবেই তো আসলে আমরা দেখে আসছি, সেটি তো হচ্ছে রাজনীতি। ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।